আমার আত্মীয় স্বজনের কেউ একজন ফোন দিয়ে জিজ্ঞেস করেনি যে আমরা খাইছি কিনা দুই ভাই বোন। মানে মানুষজন কতটা স্বার্থপর, নিজে ব্লাডও, এবং অপর মানুষ কতটা সেলফলেস থাকে, আপনের চেয়ে পর ভালো। আমি এটা মানি। আমি একটা কথা মানি যে সম্পর্ক টাকা দিয়ে রাখতে হয় এবং যে সম্পর্কে দরকারের সময় টাকা চাইলে পাওয়া যায় না, ওই সম্পর্কের কোনো দরকার নেই। আমার ফ্রেন্ডরা আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য আগায় আসছে। আমার রিলেটিভরা কেউ একবারের জন্য বলে না ইফ ইউ নিড এনিথিং। ম্যাক্সিমাম ছেলেরা হাইপার ইন্ডিপেন্ডেন্ট মেয়েদেরকে ভয় পায় অ্যাজ পার্টনার্স, কারণ তারা অনেক বেশি অ্যাওয়্যার নিজের সম্পর্কে। তাকে ভুলায় ভালে যে ভেবেছে ওভাবে রাখতে পারবা না। আমাদের অপশন অনেক বেশি হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আচ্ছা আমার সাথে বনতেছে না, ওকে ফাইন, আমি অন্য জায়গায় বেটার চুজ করি, উইচ ইজ গুড। তুমি তোমার জন্য অবশ্যই বেটার চুজ করবা, কিন্তু যখন তুমি একবার চিন্তা করে একটা রিলেশনশিপে যাচ্ছ, তখন যতক্ষণ পর্যন্ত না তুমি পারতেছো ততক্ষণ পর্যন্ত তোমার টিকায় রাখা উচিত, চেষ্টা করা উচিত। এবং ভাঙার আরেকটা কারণ হচ্ছে আমরা মেয়েরা এখন অনেক বেশি স্বাধীন, তো মাথা বেশি খুলে গেছে, কুবুদ্ধিও ঢুকছে অনেক। আই এম ফ্রাইটেন্ড অফ রিলেশনশিপস। ভয় পাও? ভীষণ রকম ভয় পাই। কেন বলো তো? মানে কি সিচুয়েশন গুলো ভয় দেখায়? যেই সিচুয়েশনটা লাইফে ফেস করে আসছি একবার, আমি সেই সিচুয়েশন দ্বিতীয়বার পড়তে চাই না। কারণ মানুষ ডিসিভিং, স্বার্থের জন্য জান বা ভূষণা, যে মুহূর্তে স্বার্থটা সিদ্ধ হয়ে যাবে, বিয়ে করে ফেলবে, তারপরের দিন থেকে চোখ উল্টায় ফেলে। লিস্ট আমি যেটা ফেস করছি, মানুষেরটা জানি না। সব কিছু আমি নিজে ফাইট করছি, ডিমান্ড করছি, বলে দিচ্ছি, কিন্তু ওই একটা মানুষের কাছে না আমি সব কিছু ভুলে থাকতে চাই। আমি যখন কমপ্লেন করব, আমি সলিউশন চাই না, আমি চাই যে আমাকে আশ্বস্ত করো। তো সেটার জন্য তুমি আমাকে সলিউশন দিতে যেও না যে তুমি এটার জায়গায় এটা করলে ভালো হতো। আচ্ছা বাবা, হয় নাই, কোনো সমস্যা নেই, পরেরটা হবে। মোটিভেট করা আমাকে। যেটা আমি আমার ফ্যামিলির জন্য করছি, সেই কাজটা তার আমার জন্য করা, আমার অব্যক্তভাবে আমার সাথে থাকা আর কি। আমার বয়সে একটা ছেলে কেন ম্যাচিওর হতে পারবে না? আমার থেকে 10 বছর বড় একটা ছেলেও আমার থেকে ইম্যাচিওর। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ইউনিভার্সিটি লাইফে পাড়া দেওয়ার পরে বাস্তবতা তারা দেখে। আমি একদিকে লাকি, আমি অনেক আর্লি দেখেছি, আমি নিজেকে সামলে নিতে পেরেছি। যারা পরবর্তীতে দেখে তখন সময় থাকে না সামলে নেওয়ার। যদি আমি সুন্দরী হয়ে থেকে দিলে আমার লাইফ এত প্যারা কেন? আমার কথা হচ্ছে এটা। সো আই এম সিঙ্গেল, আমি লাইফ এত প্যারা খাচ্ছি কেন? তাই না? মিম ভাই বলবো না মিম চৌধুরী বলবো? আমি লাস্ট অন্তত 14, 15, 16 কয় বছর হবে, 20 বছর কি হবে আমরা চিনি যাদের। 15 বছর তো 15 বছর তো হবে। 15 বছর হবে। এবং মিম যখন খুবই ছোট, মানে ছোট, ও ছোট ছিল না, লম্বা ছিল, তখনই মিম ভাই বলতাম। এবং আই লাভ ইউর ড্যান্স। নৃত্য কলা কত সুন্দর হইতে পারে মিম, ইউ প্রুভ ইট। অ্যান্ড অ্যাক্টিং এখন তো মাশাআল্লাহ বাংলাদেশের অন্যতম নায়িকা, ভালো লাগে দেখতে, ভাবতে। বাট মিম ভাই ইজ গুড, আই থিঙ্ক। আমি এই পরিচয় থাকতে চাই তোমার সাথে ভাইয়া। মানে মানুষ অনেক পরিচয় চেনে, তো কিছু কাছের মানুষ থাকে যারা খুব গভীরভাবে খুব অজানা কিছু বিষয় জানে, তো তার মধ্যে তুমি একজন, এবং আমি মিম ভাই থাকতে চাই। যারা আপনারা দেখছেন, আপনারা খুব মিষ্টি বাচ্চা চেনেন, খুব সুন্দরী সুশীল অভিনেত্রী চেনেন, কিন্তু মিম ভাই ইজ ডিফারেন্ট থিং। গুন্ডাগিরি ভাই আছে না, সেই রকম আছেন। নাচের কয় বছর হইল মিম? নাচে 20 বছর। বাপরে বাপ, 20 বছর হয়ে গেছে। কেমন লাগে চিন্তা করতে, ওই প্রথম দিন যাওয়া আর আজকে? মাঝখানে বেশ কিছুদিন প্র্যাকটিস ছিল না, এখন আবার ক্লাস করছি রেগুলার। তো যখন ক্লাসে যাই, তখন আমি যখন শুরু করি, ওই সাইজের পিচ্চিদেরকে যখন দেখি, তখন মনে হয় যে আসলে ভালোবাসার জায়গা থেকে নাচটা ছিল, আছে বলে 20টা বছর কিভাবে চলে গেল টের পেলাম না। তাই না? একদম। আমরা পড়ে যাই, উঠি, কিন্তু আমাদের প্রফেশনের মূল জায়গা, ভালোবাসার জায়গাটা দারুণভাবে হেল্প করে। ট্রু। তোমার করে কখনো? তোমার খুব মন খারাপ থাকলে, খুব মন ভালো থাকলে নাচ? আমার তো লাইফের মানে সবচেয়ে বড় টনিকই হচ্ছে নাচ। মন খারাপ থাকলে, ডিপ্রেস থাকলে, নানা কারণেই মন খারাপ থাকে, জীবনের অনেক স্ট্রাগল আছে, যার কারণে ডিপ্রেশনেও যাই, তখন ওটা থেকে বের হয়ে আসার একটাই উপায় আমার কাছে নাচ। মন খারাপ থাকলে কেমন করে নাচছে? জানি না, যে গানগুলোতে অনেক বেশি মন খারাপ হয় সে গানগুলো ছেড়েই হয়তো বা নাচতে থাকি। কি নাচি জানি না, আবোল তাবোল, কিন্তু যেটা মনে চায় সেটাই করতে থাকি আর কি, এরকম। নাচ নিয়ে কতগুলো দেশে যাওয়া হয়েছে? নাচ নিয়ে 10টার বেশি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ। হ্যাঁ, বিরাট ব্যাপার না, দেশ রিপ্রেজেন্ট করতেছি আমি। এটা অনেক বড় একটা গর্বের ব্যাপার। এটা যারা
ফেস করেছে দেশের বাইরে যখন বাংলাদেশের পতাকাটা নিয়ে হাঁটা, অথবা যখন বাংলাদেশ বলে দেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা, সেই অভিজ্ঞতাটা না শুধু ওই মানুষগুলোই বোঝে যারা এটা কখনো ফেস করেছে। এর বাইরে ও আচ্ছা ঠিক আছে, তো যারা অ্যাকচুয়ালি ওই মোমেন্টটা লিভ আপ করেছে শুধুমাত্র তারা বোঝে হোয়াট ইট ইজ অ্যাকচুয়ালি। পুরো 20 কোটি মানুষ মনে হয় যে আমার ওই পতাকার সাথে একদম, তাকায় থাকে। এবং সেখানে নিজের দেশের কেউ নাই, অন্যান্য Right. দেশের মানুষজন তাকিয়ে আছে বাংলাদেশের পতাকার দিকে। জাতীয় সঙ্গীতটা যখন বাজে, ও বাবা, ও বাবা, অদ্ভুত অনুভূতি এটা আসলে। অদ্ভুত। True. এই নাচ থেকে গানে ঢোকা কতদিন, মানে ইয়েতে নাটকে অভিনয়ে কত সাল ফার্স্ট? 2013 13। ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো, যে অনুষ্ঠানটাতে তুমিই ভাইয়া নাম অ্যানাউন্স করেছো আমার, ওই অনুষ্ঠানের পর থেকেই আর কি ঢোকা অভিনয়। ওকে, ইয়া আমরা বাংলা বিষয়ের জন্য করছিলাম, বাংলাদেশের জন্য করেছিলাম একটা অনুষ্ঠান। এবং সেই 3-4 দিনের টানা শুটিং এর মধ্যে পুরো সেশনগুলো উঠায় আনতে হয়েছিল। কি টাফ টাইম না? লম্বা একটা সময়, লাইফের খুব প্রেশাস একটা সময়। সকাল থেকে রাত 2টা 3টা 4টা পর্যন্ত আমরা সবাই Shooting একসাথে করছি। ওই একটা স্টুডিওতেই, Right. একটা ফ্লোরেই। পা ফেটে গেছিল বোধহয়, আমি যতদূর মনে করতে হ্যাঁ, পারি, লোহা একটা ঢুকছিল। রিহার্সালের সময় পা ফেটে গেছে, কিন্তু কিছু করার নেই, পা ফাটা নিয়ে পরের দিন আবার নাচতে হয়েছে। নাচতে হয়েছে। তারপরে ম্যাঙ্গোলির বিজ্ঞাপন করা। হ্যাঁ, এরপর থেকে মানে বিজ্ঞাপনের সূত্রেই অভিনয় আসা আর কি। আমার স্ক্রিন টেস্টের জন্য যখন আমি যাই, আমার ডিরেক্টর হওয়ার কথা ছিলেন মাহফুজ আহমেদ, আমার টিভিসির। উনি স্ক্রিন টেস্টে আমাকে পরবর্তীতে ওখান থেকে কাস্ট করে আর কি। তো অভিনয় কী জিনিস জানি না, নাটক নায়িকা নায়ক কী জিনিস জানি না, কল টাইম কাকে বলে, ডেট লক করা কাকে বলে কিছু জানি না। হুট করে একটা নাটকে কাজ শুরু করলাম এবং হুট করে পথ চলা। এবং 13 থেকে আজকে 13 বছর হয়ে গেল। 13 থেকে 13 বছর আরে হয়ে গেল। বাপরে, অনেক দারুণ সময়। সবচেয়ে এক্সাইটেড ছিল কার সাথে কাজ করতে এই পুরো জার্নিতে? এক্সাইটেড ছিলাম কার সাথে কাজ করতে? আমার না ভাই এক্সাইটমেন্টটা ওভাবে কখনো কাজ করেনি, কারণ আমি যখন কাজ করতে গেছি এক্সাইটমেন্টের জায়গায় নার্ভাসনেসটা বেশি কাজ করছে। হ্যাঁ, কারণ যাদের সাথেই কাজ করছি এরা আমার থেকে অনেক বড়, ওয়েদার ইটস মাহফুজ আহমেদ, ওয়েদার ইটস চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, তারিকা নাম খান, মানে আমার সবসময় হাত পা কাঁপতো, এক্সাইটমেন্টের জায়গাটা ছিল না। আমি কোনটা জানি ভুল করি। আর যেহেতু জানো যে মানে নাচ এবং পড়াশোনার শিক্ষাটা একটা অন্য জায়গা থেকে আসা, আমার টিচাররা এমন মানুষ যে ভুল ত্রুটি করা যাবে না। তো সেখান থেকে কেউ একটা কথা বলে ফেলবে, ওই ভয় থাকতাম যে কেউ আমার কোনো বিহেভিয়ারে কষ্ট পেলো কিনা, কেউ কিছু বলে ফেললো কিনা, কাজ ঠিক মতো করতেছি কিনা। তো এক্সাইটমেন্টের জায়গাটা কখনোই ছিল না, ছিল নার্ভাসনেস, যে ভুল যাতে না করি। দারুণ একটা জিনিস আমি শিখলাম, হেভি জিনিস শিখলাম এই নিয়ে। এই সবচেয়ে পছন্দের হিরোকে সিনিয়রদের মধ্যে, এখনকার মধ্যে? না, সবচেয়ে পছন্দের হিরো, সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে, বাট স্টার স্ট্রাক বা হিরো যে জিনিসটা ফার্স্ট হ্যান্ড যেটা ফেস করেছি, মাহফুজ আহমেদ, যার সাথে প্রথম আমার লাইফে কাজ করা। এবং উনি যখন ডিরেক্টর তখন উনি একটা রূপে থাকে, যে মুহূর্তে স্ক্রিনের সামনে আসলেন ডিফারেন্সটা কি এবং অভিনয়টা কি বোঝা যায়। একদম বুঝতে পারছি। আমার ফার্স্ট কাজে ওনার লুক ছিল ফর্মাল লুকে, তো ব্ল্যাক স্যুট প্যান্ট পরা, হোয়াইট শার্ট, ব্ল্যাক সানগ্লাস, উফ ডিফারেন্ট একটা ভাইব। 15 বছর বয়সী একটা মেয়েকে এরকম একটা পার্সোনালিটিফুল পুরুষকে সামনে দিলে অবশ্যই সেই ক্রাশ হবে। ভাইকে দেখলে তো যে কারো মনে মধ্যে বাঁশি বাজতে থাকে রীতিমতো। তো ওই মানে এই টিনেজ বয়সে যখন আমার চোখের সামনে এরকম একজন ব্যক্তিত্ব দাঁড়ানো, আমার মনে করো যে থাকে না যে পছন্দের প্রেফারেন্স লেভেলের স্ট্যান্ডার্ডটাই অনেক উপরে চলে গেছে। একদম, এই কারণে কি প্রেম হয় না? হইতে পারে। এবং আমি যতদূর চিনি মিম, আমি কখনো দেখি নাই যে তুমি কারোর সাথে রিক্সায় ঘুরতেছো। এই অন্তত 16-17 বছরে তো একবার চোখে পড়ার কথা, আর আমরা সবাই কি এলাকায় থাকি তার মধ্যে। মানে প্রেমটা কেন হইল না? ওই যে এক্সপেকটেশনটা অনেক বেশি, পার্সোনালিটি লাগবে। আমার জেনারেশনের ছেলেপেলেদের হয়তোবা আমার জন্য সেটা একটু ল্যাকিংস, আমার ক্ষেত্রে আমার ম্যাচিওর কাউকে লাগবে। এটা খুব মুশকিল না? খুব মুশকিল, খুব ডিসঅ্যাপয়েন্টেডও আমি লাইফে এই বিষয় নিয়ে। কারণ সমসাময়িক কেউ যদি আমার চেয়ে কম ম্যাচিওর হয় বা সমান হয়, তাহলেও তো পছন্দ হবে না। ভাইয়া ম্যাচুরিটি না, জায়গাটা কিরকম, ধরো যে প্রত্যেকটা মানুষের তো ক্রাইটেরিয়া থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে। আমি একটু গম্ভীর টাইপের এখন হয়তো বা হয়ে গেছি, কারণ আমার
কিন্তু আমার ব্যক্তি জীবনের কিছু অংশ গুন্ডা, কিছু অংশ চঞ্চল, সবই আছে। তো এমন ব্যক্তিত্ব লাগবে যে রেসপন্সিবল। তুমি তো জানো একটা রেসপন্সিবিলিটি রিলেশনশিপের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে। 1 নাম্বার। আমি একটা মেয়ে মানুষ, আমি যত ইন্ডিপেন্ডেন্ট হই, সে যদি আমাকে বাচ্চার মতো ট্রিট না করতে পারে, তাহলে তো তার সাথে আমার থাকার, আমি তো পৃথিবীর সাথে যুদ্ধ করছি, ওয়ার্ল্ডের সাথে ফাইট করছি, সার্ভাইভ করছি। ওই একটা জায়গায় যদি আমার সার্ভাইভ করতে হয়, তাহলে তো এটা হলো না। এই লাইনটা বলো তো, আমি খুব মুশকিলের মধ্যে থাকি মাঝে মধ্যে। ইন্ডিপেন্ডেন্ট ওমেন বা ইন্ডিপেন্ডেন্ট ম্যান যখন আমরা প্ল্যান করি, আমি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ম্যান আমি চিন্তা করি আই ডোন্ট নিড অ্যাকচুয়ালি এনিওয়ান। হ্যাঁ হ্যাঁ। বাট ইন্ডিপেন্ডেন্ট ওমেনদের মুখে এই শব্দটা আমি মাঝে মধ্যেই শুনি যে আই নিড সামওয়ান টু হোল্ড মি, আই এম ফাইটিং উইথ দ্য ওয়ার্ল্ড। এই জায়গাটা আমাকে একটু মিথস্ক্রিয়াটা হেল্প করো। আমি বাকিদেরটা জানি না, আমার ক্ষেত্রে যেরকম হয়, ধরো সারা দিন বাহ্যিক জগতের নানা কিছু ফাইট করছি, নিজের ফাইন্যান্সিয়াল জায়গাটা নিজে ব্যালেন্স করছি, ফ্যামিলির চাহিদা নিজে ব্যালেন্স করছি, ওয়ার্ক এরিয়া নিজে ব্যালেন্স করছি। দিন শেষে আমি যদি খুব স্পষ্ট করে জানতে চাই, তোমার খরচ তুমি নিজে টানো? হ্যাঁ হ্যাঁ। মা বাবার কাছে হাত পাততে হয় না? না, আলহামদুলিল্লাহ। ওকে। বরং আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব, মেয়ে হিসেবে বা সন্তান হিসেবে প্রথম বাবা মাকে যতটুকু হেল্প করা যায়। ধরো আমার বাবা মা অসুস্থ হলে বা আমার ছোট ভাইয়ের কোনো কিছু দরকার হলে, কখনো তারা আমাকে বলেনি যে ইউ হ্যাভ টু ডু ইট। আমি নিজের থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। দ্যাটস বিউটিফুল। এবং আমি আমার পড়াশোনা নিজে চালিয়েছি, খুব আর্লি এজ থেকে কাজ শুরু করাতে। কেন প্রেশার দিব যখন আমার একটা স্কোপ আছে? বাবা মাকে কত প্রেশার বছর দেওয়ার বয়স মানে থেকে হয় না। নিজে ইনকাম শুরু হয়? নাচের ক্ষেত্রে ক্লাস 8 থেকে ইনকাম শুরু করেছি। অভিনয় যখন থেকে শুরু করেছি তখন থেকে তো আর্নিং আছেই। তো মোটামুটি 15 বছর যাবত নিজে আর্ন করছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যতটুকু হেল্প এইটুকু করা ছিল যায়। হচ্ছে জয়, হ্যাঁ, আমার ছোট ভাইটা এখন তো ইউনিভার্সিটিতে পড়ে। তো ইন্ডিপেন্ডেন্সের জায়গা। হ্যাঁ, তো যেটা হয় ইন্ডিপেন্ডেন্সি জায়গাটা কিরকম ভাইয়া, সব কিছু আমি নিজে ফাইট করছি, ডিমান্ড করছি, বলে দিচ্ছি, কিন্তু ওই একটা মানুষের কাছে না আমি সব কিছু ভুলে থাকতে চাই। আমি যখন কমপ্লেন করব, আমি সলিউশন চাই না, আমি চাই যে আমাকে আশ্বস্ত করো। কোনো একটা কাজ হয় নাই, কোনো একটা প্রজেক্ট হিট হওয়ার কথা, ফ্লপ করছে, করুক, হতেই পারে। তো সেটার জন্য তুমি আমাকে সলিউশন দিতে যেও না যে তুমি এটার জায়গায় এটা করলে ভালো হতো। আচ্ছা বাবা, হয় নাই, কোনো সমস্যা নেই, পরেরটা হবে। মোটিভেট করা আমাকে। যেটা আমি আমার ফ্যামিলির জন্য করছি, সেই কাজটা তার আমার জন্য করা, আমার অব্যক্তভাবে আমার সাথে থাকা আর কি। আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট, বেয়ার মিনিমাম আমি বুঝি না। অনেক মানুষ এগুলোকে মানে দাড়ি পাল্লায় মেপে ফেলে, আমি সেটা বুঝি না। আমার কথা হচ্ছে যে ধরো আমি কোনো একটা জায়গায় যাব, আমাকে নিজের থেকেই, আমার কাছে এটা বড় ম্যাটার যে তোমার কাছে টাকা আছে। আমার কাছে কিন্তু টাকা আছে, তারপরও তার এই জিজ্ঞেস করাটা, আই ডোন্ট নিড হিজ মানি, বাট আমাকে জিজ্ঞেস করা যে তোমার টাকা আছে, কিছু লাগবে আমি দেই। এই যে আকবার আই টেক কেয়ার করাটা, ডাজন্ট ম্যাটার আমার ব্যাগে লাখ টাকা নাকি কোটি টাকা, আমাকে সে ব্যক্তিগতভাবে তার যতটুকু সামর্থ্য সেখান থেকে বলা, এটাই হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ের জন্য একজন ব্যক্তি যে তাকে টেক কেয়ার করে। ওকে, তার মানে মোস্ট অফ দ্য থিং ইজ ইমোশনাল, যেন কানেক্টেড থাকে। ইমোশনাল জায়গায় কানেক্টেড থাকা, তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া। একটা রুমে ঢুকছি, দরজাটা সে যাতে আমাকে খুলে দেয়। আমি একটু ওল্ড স্কুল টাইপের, আমার চেয়ারটা সে যদি টেনে দেয়, হ্যাঁ, বা কোনো জায়গায় রাস্তাঘাটে বেরোলাম, সে রাস্তায় আমাকে পেভমেন্টের দিকে সরিয়ে এসে মেন রোডের দিকে হাঁটা। জি, ছোট ছোট জিনিসগুলোই। কিন্তু আমি কিন্তু নিজের দরজা নিজে খুলতে পারি, নিজের চেয়ার নিজে টানতে পারি, সেটা আমি সবসময়ই করছি। কিন্তু যার পাশে আমি আছি তার পাশে থেকে যদি আমার নিজেরই এগুলো করা লাগে, তাহলে সেই মানুষটাকে তো আমার দরকার নেই, আমি তো তাকে পার্টনার হিসেবে চাচ্ছি। এই চাওয়াটা তোমার কাছে ছোট লাগে, কিন্তু আমার কাছে না মনে হয় যে আমাদের সে শিক্ষা এবং সাংস্কৃতিক পরিবেশ চলছে এখন, এই ধরনের মানুষ পাওয়া বড় মুশকিলের মধ্যে পড়ে। আমি যে কারণেই বললাম যে ধরো মেচুরিটি তো শুধুমাত্র যে শিক্ষাগত যোগ্যতা হলেই হবে, বয়স হলেই হবে, নট নেসেসারি। আমার বয়সে আমি কিভাবে মেচর, আমার বয়সে একটা ছেলে কেন মেচর হতে পারবে না? আমার থেকে 10 বছর বড় একটা ছেলেও আমার থেকে মেচর, লাইফে যেগুলো ফেস করে এসেছি। এটার জন্য পরিস্থিতি তো অনেক বেশি হেল্প করে বা বাধ্য করে মানুষকে ম্যাচিওর করতে, তাই না? অবশ্যই অবশ্যই, এক্সপিরিয়েন্স ম্যাটার করে, পরিস্থিতি ম্যাটার করে, কিন্তু দিন শেষে আমরা এমন একটা ওয়ার্ল্ডে বাস করতেছি ভাইয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তুমি একটু দেখো না, একটু শেখো। শেখারও তো অনেক কিছু আছে। আমরা কিভাবে শিখছি? দেখে দেখেই তো শিখছি, জেনে জেনেই তো শিখছি, হুট করে তো আর কোনো কিছু পারি নাই। একটা নাচের মেয়ে যে পুতুলের মতো দেখতে,
এবং তার বাবা দেশে নেই, তার তো জীবনে অনেক রকমের প্রতিঘাত আসার কথা, বাধা আসার কথা। এসেছে। হাউ ইট ওয়াজ? বাবা দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত জীবনটা যেরকম ছিল পালকের মধ্যে আগলে রাখা ছিল। বাবা যাবার পরই কম্পিটিশনটাতেও এন্টার করি, এবং বাস্তবতা কী জিনিস ভাইয়া, সেটা আমার মার কষ্ট, আমার প্রবলেমস, সোসাইটির প্রবলেমস, রিলেটিভসের বিভিন্ন খোটা থেকে শুরু করে সব মিলে এত আর্লি এজে এত বাস্তবতা দেখে ফেলছি না, ওটা কোপ আপ করতে অনেক সময় লাগছে। এখনও সেগুলো মাঝে মধ্যে যখন চিন্তা করি ক্ষততে আঘাত লাগে, বাট আস্তে আস্তে শিখে গেছি ওখান থেকে উঠে আসা। মানে স্ট্রাগলটা আমার খুব, ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ইউনিভার্সিটি লাইফে পাড়া দেওয়ার পরে বাস্তবতা তারা দেখে। আমি একদিকে লাকি, আমি অনেক আর্লি দেখেছি, আমি নিজেকে সামলে নিতে পেরেছি। যারা পরবর্তীতে দেখে তখন সময় থাকে না সামলে নেওয়ার, আঘাত তো জোরে লাগে, অনেক জোরে লাগে, এবং সেখান থেকে সামলে উঠতে পারে না। আমি সেটা খেয়াল করে দেখলাম। ধরো আমার ছোট ভাই ইউনিভার্সিটিতে ওঠার পরে এখন সে বাস্তবতা দেখতেছে, তাকে আমরা এর আগ পর্যন্ত দেখতে দেই নাই। তখন আমি বুঝলাম যে না, ওকে আরও আগে শেখানো উচিত ছিল। কারণ এখন যখন ও হোঁচটটা খাচ্ছে বা খেতে যাচ্ছে, এখন ওর কাছে রিকভার করার সময়টা খুব কম। এখন ওর পড়াশোনা শেষ করে চাকরিতে জয়েন করতে হবে, বা ব্যবসা করতে হবে, বা দেশের বাইরে চলে যেতে হবে, দৌড়ানোর সময়। এখন ও থেমে গেলে আটকায় যাবে, মানে জায়গাটা ওরকম। তার মানে কি মেয়েদের বা ছেলেদের আরো আগে কাজে পাঠানো উচিত, আরো আগে দুনিয়া দেখানো উচিত? অ্যাবসলিউটলি। এটা আমি জানি না কে কি বিশ্বাস করে। দেশের বাইরের যে একটা প্রচলন আছে, সবাই বলে যে হ্যাঁ 16 বছর বয়স হয়ে গেলে ওরা কাজে পাঠিয়ে দেয়। খুব জরুরি। মানি ম্যানেজমেন্ট শিখবে, রেসপন্সিবিলিটি কি জিনিস শিখবে, বাহ্যিক দুনিয়ার মানুষের সাথে কমিউনিকেট কিভাবে করতে হয় সেটা শিখবে। এখনকারও আমার জানা মতে অনার্স পাশ করা ছেলে মেয়েরা একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে বসে কিভাবে কথা বলতে হয় সেটা কিন্তু তারা জানে না, একদমই জানে না। বা সোশ্যাল এংজাইটি যেটাকে বলে, ধরো কোনো এক জায়গায় পাঠালাম, কোনো একটা অফিসে কথা বলতে ভয়ে কাঁপতে থাকে, কারণ ওদের এই অভ্যাসটাই তো নাই। ওরা তো জানে না যে আউটার ওয়ার্ল্ডের সাথে ডিল কিভাবে করতে হয়। আমাদের সোসাইটিতে বাবা মা যেটা করে যে না, ও এখনো ছোট, অনেক ছোট থেকেই ট্রেনিংগুলো দিতে হয়। এগুলো আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড করে একটা মানুষের ভেতরে। আর্লি এজে যদি সে কিছু আর্ন করা শুরু করে, পকেট মানি 5 টাকা, সে 5 টাকাকে সে ভাগ করতে শিখবে, 5 টাকা রাখতে শিখবে। যখন তার কাছে 5 লাখ আসবে তখন সে 1 মিনিটে উড়ায় দিবে না। তখন সে একটা আইফোন কিনে, একটা ল্যাপটপ কিনে, একটা বাইক কিনে, একটা গাড়ি কিনে টাকাটা উড়ায় দিবে না। মেয়েরা ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে উড়ায় দিবে না। তারা মানি ম্যানেজমেন্ট জিনিসটা শিখবে, যেটা লাইফে খুব ইম্পর্টেন্ট। এখনো অনেক ছেলে মেয়ে ব্যাংকে গিয়ে রিসিপ্ট লিখতে পারে না, অনেক আছে। আমি আছি একজন। হ্যাঁ, আমরা এটা মানে অভ্যস্ত না যে কাজ করি। আমি তোমার এটা তো আলাদা হিসাব। ধরো কাউকে আমি ব্যাংকে পাঠাবো, আমি ম্যাক্সিমাম টাইমে যখন ব্যাংকে যাই কোনো কিছু ডিল করতে, অনেকের ক্ষেত্রে পাই না। আমাদের দোষ না, এটা আমরা প্র্যাকটিস করি না, আমাদেরকে প্র্যাকটিস করায় নাই। আমি তো ব্যাংক অ্যাকাউন্ট করছি বিয়ের পরে, কি বাজে অবস্থা। মানে ওটাই ধরে নিছিলাম জীবনে টাকা লাগবে না। মানে ওটাই তো বলতেছি যে একটা এডুকেশন যেটা খুব ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল এডুকেশন, মানি ম্যানেজমেন্ট এখনো পারি না আমি। মানি ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এখনকার জেনারেশনে এসে খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল এডুকেশন খুব ইম্পর্টেন্ট। মিম কখনো নিজেকে ছেলে মনে হয়েছে? না, আমাকে অনেকে বলছে, একটা সময় আমাকে বিশ্বাস করানোর চেষ্টা করছে, এটা আমার কখনো মনে হয় নাই। আমাকে অনেকেই অনেক নাচের ক্ষেত্রে অনেকে বলছে তো ব্যাটাও তো ছেলেদের মতো, ওর ভিতরে মেয়ে মানুষের কোনো নেই। আমার কখনোই মনে হয়, আমার নিজেকে হিউম্যান বিং মনে হয়েছে। আমার ছেলেদের সাথে বন্ধুত্ব বেশি হয়েছে, মেয়েদেরকে আমি কম বুঝি, কম চিনি। এখন আমার ফিমেল ফ্রেন্ডস অনেক আছে, কারণ আমি আমার মেন্টালিটির মানুষজন পাইছি। তখন ছোট্ট একটা গণ্ডিতে ছিলাম, পাই নাই, এই জন্য সবাই বলছে। হচ্ছে দায়িত্বের জায়গাটা। আমি ছেলেই, দায়িত্বের জায়গা থেকে আমি ছেলে, আমি নিজেকে ছেলেই মানি। আমি যতটুকু, আমি ব্যক্তিগতভাবে তোমার পরিবারের সাথে ইনভলভ। হ্যাঁ, আমি একটা শব্দ আমি বলতে চাই না, যেটুকু তুমি বলবে সেটুকুতে আমি আটকে থাকবো। কিন্তু আমি ওই লাইনটাতে আসতে চাই যে ডু ইউ বিহেভ অর অ্যাক্ট অর হ্যাভ টু বিহেভ লাইক এ ম্যান অন দ্য ফ্যামিলি? আই ডু, আই অ্যাবসলিউটলি ডু। আমি এটা ডিসকভার করেছি আম্মা যখন কোভিডে আক্রান্ত হয়ে 15 দিন আইসিইউতে ছিল, তখন আমি ডিসকভার করেছি। এর আগে আমি আস্তে আস্তে জানতাম, বুঝতাম, বাট তখন পর্যন্ত জিনিসটাকে কোনো নাম দিতে পারিনি। তখন আমি নাম দিচ্ছি যে ইয়েস, আই অ্যাম দ্য ম্যান অফ দ্য হাউস, আই অ্যাম। কেমন ছিল সিচুয়েশনগুলো? কোভিডের টাইম, লকডাউন দেশে, বাবা অফিসে, বাবা লকডাউনে আটকা, আমি মা হসপিটালে, পোস্ট কোভিড সিন্ড্রোমে আক্রান্ত, 50% 60% লাং ব্লক। ডক্টর বলছে উনি আর বাঁচবে না, বলে দিছে। আমি তারপরও বলছি হ্যাঁ, বলে দিছে যে শি ইজ নট গোনা সার্ভাইভ, 60% লাং ব্লক হয়ে গেছে, আর কিছু করার নাই।
আমি জিজ্ঞেস করলাম কোনো অল্টারনেটিভ কোনো ট্রিটমেন্ট 0% চান্স আছে? বলে হ্যাঁ, একটা মেডিসিন আছে, একটা ইনজেকশন, সেটা হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স। আমি বলছি ইটস ওকে, 50-50 চান্স হলো আমি সেটা নিব। আমার মা যদি 50-50 চান্সের মধ্যে 50%-এ বেঁচে যায় ভালো, না বাঁচলে আল্লাহ নিয়ে গেছে, কোনো সমস্যা নেই, বাট আমি সেই চান্সটা নিব। দ্যাট ওয়াজ মাই কল, নট মাই ফাদার্স, নট মাই ব্রাদার্স, নট নোবডিজ, আমার। সাইন করার জায়গাটায় নিজে, হ্যাঁ, ও সবটাই। মাই গড। সাইনটা আমি করিনি, যেহেতু বাবা বেঁচে আছে। ডিসিশনটা আমার ছিল, সাইনটা আব্বুকে করতে বলছি, এবং সেটা ম্যানেজ করা, ইনজেকশন ব্যবস্থা করা, সব কিছু। কারণ কোভিডের মধ্যে পুরো মানে বাংলাদেশ লকড ওই সময়। এবং ডক্টর যখন বলতেছে, মোটামুটি আমার বাবা অ্যাকসেপ্ট করে নিছে যে মাই মাদার ইজ নট গোনা সার্ভাইভ, উনিও ভেঙে পড়ছে। আমি বলছি কিচ্ছু আসে যায় না, চলে গেলে চলে যাবে, কিন্তু আমি ট্রাই করতে থাকবো লাস্ট মোমেন্ট পর্যন্ত। আমার আম্মা যদি না বাঁচে ফাইন, আল্লাহ দুনিয়াতে আনছে নিয়ে যাবে, বাট আমি লাস্ট ওনার শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত আমি ট্রাই করতে থাকবো। ইফ শি সার্ভাইভস, আল্লাহ যদি মুখের দিকে তাকায়, আল্লাহ যদি মুখের দিকে তাকায়, এবং আল্লাহ মুখের দিকে তাকাইছে, শি কেম ব্যাক। বোল্ডনেস ম্যাটার্স। আমি যেটা দেখলাম যে এই সমস্ত ক্রাইসিস মোমেন্টে মানুষ অস্থির হয়ে যায়। আমি দুইটা কাজ করছি, কোনো রিলেটিভের ফোন ধরি নাই, আমি একদম আমার ফোন সুইচ অফ করে রাখছি। যখন আমার দরকার পড়ছে আমি সবার সাথে কথা বলছি, এবং কাউকে আমার ট্রিটমেন্টে ইনভলভ হইতে দিই নাই, নট ইভেন মাই ফাদার, কাউকে দিই নাই। যেটা হচ্ছে, যেহেতু এভিয়েশন সেক্টরে কাজ করে আসছি, ফার্স্ট এইড ট্রেনিং প্রাপ্ত, ওখান থেকে একটা জিনিস জানি আলহামদুলিল্লাহ, যে ট্রিটমেন্ট যখন কোনো পেশেন্টের করবা, যে কোনো একজন করবা, ফ্যামিলির একজনের মানে বুদ্ধিতে চলবা, সবার কাছ থেকেই নিবা, সাজেশন নিবা, বাট ডিসিশনটা একজন নিতে হয়। ওকে, ধরো আজকে আমি একটা মেডিসিন দিতে বললাম ডক্টরকে, যেটা হয় ডক্টর একটা মেডিসিন দিল, সেটা ট্রিটমেন্ট হচ্ছে না, আমি দেখবো অল্টারনেট কোনটা ভালো আছে, কিন্তু আমি আরেকজনকে কোনো ডিসিশন নিতে বললে সে তার পার্সপেক্টিভ থেকে ডিসিশন নেবে, তখন হয় কি অনেক সমস্যা আমাদের। কিন্তু এটাও একটা অনেক বড় ইস্যু, কেউ অসুস্থ হয়ে গেলে আমরা 4টা হসপিটালে নিয়ে যাই 4বার, এখানে হয় না ওকে ওখানে, ওখানে হয় না ওখানে, এক একজনের এক একটা কথা শুনতে থাকি, মতামত শুনতে থাকি। আমি অন্য কারো মতামত আমার উপরে মানে এফেক্ট ফেলতেই দিইনি, আমি কারোর সাথে যোগাযোগই করিনি, কথাই বলিনি। আমার সোল পারপাস ছিল টাকা জোগাড় করা আর আমার মার চিকিৎসা করা, কারণ সে আইসিইউতে, এভরিডে আমার বিল আসতেছে, আই হ্যাভ টু পে ফর দ্যাট। সো এভরিডে আমার সেটার টাকা ম্যানেজ করা, জোগাড় করা, ব্যবস্থা করা, এবং ট্রিটমেন্টের কী লাইন আপ আছে সেটা দেখা। অন্য কারোর সাথে কথা বলতে গেলে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, আমি ভেঙে পড়বো। আমি আর জয়, আমার মনে আছে আম্মুকে যেদিন ডিসচার্জ করছে আইসিইউ থেকে, ক্যাবিনে দিছে, সব বিল পে করে তারপরে আমরা পাশের হোটেলে খাইতে বসছি। এই পর্যন্ত আমরা খাই নাই 2 ভাই বোন, একদম। আমাদের দুজনের মাথায় ছিল ব্যাক অফ দ্য মাইন্ড, বাবা তো এমনিই ভেঙে পড়ছে, বাবা কোভিডে অফিসে আটকা, কিচ্ছু করতেও পারতেছে না। আমাদের দুজনের কথা হচ্ছে একবেলা খাওয়াতে যদি টাকাটা নষ্ট হয়, যদি এখানে বিলে কম পড়ে যায়। তুমি হেসে হেসে বলতেছো, বাট হাউ প্যাথেটিক ইট ইজ। ইট ওয়াজ। এবং আমার আত্মীয় স্বজনের কেউ একজন ওই 15 দিনে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আমরা খাইছি কিনা 2 ভাই বোন। দের আর রিলেটিভস ইন ঢাকা শহর, অনেকে আছে। মানে মানুষজন কতটা স্বার্থপর, নিজে ব্লাডও, এবং অপর মানুষ কতটা সেলফলেস থাকে, আপনের চেয়ে পর ভালো, আমি এটা মানি। আমিও মানি কথা, আমি এটা খুব বেশি করে মানি। আমার ফ্রেন্ডরা আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য আগায় আসছে, আমার রিলেটিভরা কেউ একবারের জন্য বলে না ইফ ইউ নিড এনিথিং। মাতব্বরি করার জন্য সবাই ফোন দেবে, এই জন্য আমি কারো ফোন ধরি নেই। আমি ক্ষণে ক্ষণে সবাইকে আপডেট দিতে পারবো না যে আমার মার 60% লাং ব্লক থেকে 65 হয়েছে, আমি সেটা পারবো না। বাট কেউ আমাকে বলে না যে ডু ইউ নিড 5,000 টাকা, নোবডি সেড দ্যাট। তুমি কেন শুনতে যাবো তাদের কথা? এক্স্যাক্টলি। বাবা রাগ করে মাঝে মাঝে, আমি আমার ওই আত্মীয় স্বজন দরকারই নেই যারা আমার বিপদের সময় কোনো খোঁজ নেয় নাই। আমি একটা কথা মানি, যে সম্পর্ক টাকা দিয়ে রাখতে হয়, এবং যে সম্পর্কে দরকারের সময় টাকা চাইলে পাওয়া যায় না, ওই সম্পর্কের কোনো দরকার নেই। আমি ভাইয়া সে সমস্ত মানুষের সাথে সম্পর্ক রাখতে খুব ভালোবাসি যারা বিপদের সময় চোখ বন্ধ করে আগায় আসে, হ্যাঁ, এবং তাদের বিপদের সময় আমিও চোখ বন্ধ করে আগায় আসি। এবং এরা অধিকাংশই পরিবারের বাইরের মানুষ। পুরোটাই পরিবারের বাইরের মানুষ। পুরোটা বলতে অসুস্থ হচ্ছিল না, আমার ক্ষেত্রে আমি মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, অনেকে বলবে খুব কর্কশ। আসলে কর্কশ হওয়ার কিছু নাই, যেটা ফ্যাক্ট সেটাই বলতেছি। কারণ মন রক্ষা করে তো আমার লাভ নাই, নিজের মন। সেটাই। As far I know,
মানে এই শব্দটা অনলাইন দেওয়া যাবে না, বাট বি গেভ অ্যালোন। হ্যাঁ, পাহাড়ের চূড়ায় বা ঘরের মাথায় মানুষটা সবসময় একা থাকে। অস্বস্তি লাগে না, কষ্ট লাগে না? না, আলহামদুলিল্লাহ ভাইয়া, মানুষের ক্ষেত্রে যাই না, আমার ক্ষেত্রে আই হ্যাভ মাই ব্রাদার, আই হ্যাভ মাই মাদার, আই হ্যাভ মাই ফাদার। আর কেউ না থাকুক, বাবা মা একটা ডিফারেন্ট জেনারেশন, ডিফারেন্ট রিলেশনশিপ, আই হ্যাভ মাই ব্রাদার। ছোট ভাইটাকে জানি না, নিজেই হয়তো বা ট্রেনিং দিয়ে বড় করছি, যেহেতু আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার জীবনের একমাত্র বন্ধু আমার ভাই। আর আমার কাছে লাগে যে তুমি সন্তানের মতো মানুষ করছো। একদমই আমার বাচ্চা, মানে ফার্স্ট চাইল্ড যদি আমাকে বলতে বলো, আমার ছোট ভাই আমার ফার্স্ট চাইল্ড অবশ্যই, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা কখনো বড় বোন ছোট ভাইয়ের না, বরং এক বন্ধু। এবং এখন এসে, এই সময়ে এসে ও আমার বড় ভাই। রাস্তায় কখনো সে আমাকে একা পার হতে দেয় না, সে আমার হাত ধরে আমাকে সাইডে রেখে সে পার হয়। কোনো কিছু লাগলে আপু আমি করতেছি। দ্য ট্রিটমেন্ট ইউ ওয়ান্ট ফ্রম দ্য হ্যাঁ, দ্য ট্রিটমেন্ট আই অলওয়েজ ওয়ান্টেড ফ্রম মাই পার্টনার। এবং আমি জানি না, হয়তো বা সাবকনশিয়াস মাইন্ডই আমাকে এভাবে বড় করছি, যাতে আমি যেগুলো ল্যাক ফেস করছি, কোনো পার্টনার, ওর রেসপেক্টিভ পার্টনার সেটা ফেস না করে। দ্যাটস নাইস। ফেমিনিন এমন কোনো বিষয় নেই যেটা সম্পর্কে সে জানে না, যেটা পরবর্তীতে তার লাইফে কাজে দিবে না। সুইট। যতভাবে এডুকেট করা যায়, ফিমেল হাইজিন থেকে শুরু করে, ফেমিনিন মেনস্ট্রুয়েশন থেকে শুরু করে, হোয়াট এভার ইট ইজ, আই ট্রাইড মাই বেস্ট। যে আমরা সবাই মানুষ, মেয়ে ছেলে ভেদাভেদ করার চিন্তা করো না, এবং কিছু জিনিস সবসময় রেসপেক্ট করবা। এটা কি ওই বিমানে কাজ করার সময় এই ট্রেনিংগুলো হয়েছে? না, বিমানে কাজ করার সময় এই ট্রেনিং হয়নি, এগুলো কেন জানি, মানে বিল্ট-ইন আমার ভেতরে ছিল হয়তো বা। ওই যে একটু টমবয়েস ছিলাম দেখে, মেল সাইকোলজি ছোটবেলা থেকে একটু বুঝি, এবং আমি নিজে একটা মেয়ে মানুষ, আমার নিজস্ব কিছু সাইকোলজি আছে, সব জায়গায় মিলাই আর কি মনে হয়েছে। আমি আমার ছোট ভাইকে আমার মনের মতো করেই গড়ে তুলছি, যে আমি যেরকম মানুষ লাইফে চাইছি। Can I ask your love life? How is going? And how was it? It was always disappointing. কেন মনে হয়, বা কি রিজন ছিল ফেস করছো, কি ধরনের রিজন? You know, a very big part of my life, I am frightened of relationships. ভয় পাও? ভীষণ রকম ভয় পাই। কেন বলো তো, মানে কি সিচুয়েশনগুলো ভয় দেখায়? যেই সিচুয়েশনটা লাইফে ফেস করে আসছি একবার, আমি সেই সিচুয়েশন দ্বিতীয়বার পড়তে চাই না। কারণ মানুষ ডিসিভিং, স্বার্থের জন্য জানবা বুসোনা, যে মুহূর্তে স্বার্থটা সিদ্ধ হয়ে যাবে, বিয়ে করে ফেলবে, তার পরের দিন থেকে চোখ উল্টায় ফেলে মোস্ট অফ দ্য পিপল। লিস্ট আমি যেটা ফেস করছি, মানুষেরটা জানি না। সো আমার ওই জায়গা থেকে ভয় আছে কিছু বিষয়, রিলেশনশিপ, লাভ, এবং আই ফেইলড ইন লাভ ইন লাইফ। আমার কারণে হোক, আমার রেসপেক্টিভ পার্টনারের কারণে হোক, আমি লাইফে অনেক বড় একটা ব্রেকআপ ফেস করছি খুব আর্লি এজে, টিন এজে। আফটার দ্যাট ভালোবাসা জিনিসটাকে একটু ভয় লাগে। সম্পর্কে ভয় জায়গাগুলো কোথায় আসে? আমাকে, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারি না তো ভাইয়া, মানে ওপেন আপ হতে পারি না। অনেক স্ট্রাগল, আমার ইন্টারনাল স্ট্রাগল, যেগুলো মানুষ বোঝে না। একটু যেমন রিসেন্টলি আমি ভাবতেছি যে আমি একটা গাড়ি কিনবো। তো এটা নিয়ে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম যে আমি গাড়ি কিনবো, এরকম এরকম টাকা পয়সা লাগবে। তো বলছে তোমার বাবার কাছ থেকে না? আমি বলছি হ্যাঁ নিতে পারি, আই হ্যাভ টু পে হিম ব্যাক। বলে ইউ হ্যাভ টু পে হিম ব্যাক? আমি বলছি ইটস নট লাইক আই হ্যাভ টু, আই অ্যাম গোয়িং টু। তোমার আর আমার রিয়ালিটি অনেক আলাদা। বাপের পয়সায় বেড়ে ওঠা একটা ছেলে আর নিজে ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, দুজনের রিয়ালিটি ডিফারেন্ট। মানুষের সাথে আমি সাইকোলজি মিলাতে পারি না। তো আমার পয়েন্ট অফ ভিউ বোঝার মতোই তো নাই লোকজন। যারা বোঝে তারা লাইফে আমার মতো পার্টনার চায় না। ম্যাক্সিমাম ছেলেরা হাইপার ইন্ডিপেন্ডেন্ট মেয়েদেরকে ভয় পায় অ্যাজ পার্টনার্স, কারণ তারা অনেক বেশি অ্যাওয়্যার নিজের সম্পর্কে। তাকে ভুলায় ভালে যে ভেবেছে ওভাবে রাখতে পারবা না। ওয়ার্ডিং সিচুয়েশন দুইটাই অনেক, কিন্তু এটা মিসকনসেপশন, বোঝে না যে যদি আদর করে রাখো, এরা সবচেয়ে লক্ষ্মী মানুষ। আদরটুকুই চাই এদের, কিন্তু জীবনে সব আছে, অন্য কিছু কিন্তু দরকার নেই। একটা নর্মাল একটা মেয়ে যে নর্মাল একটা আপব্রিঙ্গিংয়ে বড় হয়েছে, তার লাইফে সব লাগবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঈদে 4টা জামা, এত ভরি গয়না, সবই তার লাগবে। আমি এগুলো দেখে আসছি। তুমি আমাকে এটা দেয়ার মানসিকতা রাখো, এটাই যথেষ্ট। ওটা আমার দরকার নাই। আমাকে দিতে চাও, তোমার সর্বস্বটা দিতে চাও, আর মানসিকতাটা রাখাই যথেষ্ট। যেটা বললাম যে কোথাও গেলে তোমার কিছু লাগবে,
আমি টাকা পাঠাই ওই জায়গাটা, বলছো এটাই যথেষ্ট, দেওয়ার দরকার নাই। কিন্তু মন থেকে বলতে হবে। তুমি যে মন থেকে চাইছো, আমাকে বলছো, ইনাফ। তোমার সৌন্দর্য কি কখনো তোমার রিলেশনশিপের জন্য নেগেটিভ ছিল? আমি সুন্দর বলে আমি বিশ্বাস করি না ভাইয়া। ইউ আর। আমি সেটা কখনোই, আমি বাহ্যিক সুন্দর কিনা সেটা আমি কখনোই বিশ্বাস করি না। আমি মানি যে আমি মন থেকে একটা সুন্দর মানুষ, আমার ভিতরে কোনো রকম কালি নাই, আমি কারো খারাপ চাই না, হিংসা করি না, কাউকে কখনো ইচ্ছাকৃতভাবে কষ্ট দিই নাই, মন খারাপ করার মতো কথা বলি নাই, কাউকে কান্নাকাটি করাই নাই। আমি রাগী মানুষ, এটা আমি জানি, কিন্তু কখনো কারোর সাথে খারাপ বিহেভ করিনি। আমি মন থেকে একটা ভালো মেয়ে, ভালো মানুষ, সুন্দর মানুষ, এটা আমি জানি। বাহ্যিক রূপ আমার কতটুকু আছে না আছে আমি জানি না, কারণ এটা যদি থেকেও থাকে আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ। যদি আমি সুন্দরী হয়ে থেকে তাহলে আমার লাইফে এত প্যারা কেন? আমার কথা হচ্ছে এটা। সো আই এম সিঙ্গেল, আমি লাইফে এত প্যারা খাচ্ছি কেন? তাই না? আমি আর উল্টো জিজ্ঞেস করছিলাম যে সৌন্দর্য হয় কি, যে সুন্দর মানুষদের প্রতি পার্টনাররা অনেক সন্দেহ প্রবণতা থাকে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে, আটকায় ভাই রাখতে এটা চায়। সৌন্দর্য তো লাগবে না। আমি যে প্রফেশনে আছি বা আমার যে ধরো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আমি নৃত্যশিল্পী, আমি অ্যাক্টর, আমি সিনেমা করছি, আমি ক্যাবিন ক্রু ছিলাম, প্রত্যেকটা প্রফেশনই তো মানে সন্দেহজনক প্রফেশন। আমরা যে জায়গায় কাজ করতেছি মানুষ যদি এমনি সন্দেহ করে, সৌন্দর্য তো বাদই দিলাম ফ্যাক্টর, যদি থেকে থাকে, এমনি তো মানুষ কত কথা বলে। কিন্তু ছিল কিনা, মানে রিলেশনশিপ এটা ফেস করছো কিনা? না, আমি নিজেকে সবসময় এভাবে ক্যারি করছি, যার কারণে আমার পার্টনার হয়তোবা শুরুর দিকে বাইরের স্পেকুলেশনে কথাবার্তায় যে মিডিয়ায় কাজ করে হ্যান ত্যান শুনতে পারে, কিন্তু আমি কখনো এরকম কোনো কিছু করি নাই লাইফে। একটা মানুষ তো অ্যাটলিস্ট 10 দিন মিশলে বোঝে। তারপর আমার মনে হয় না যে, আমি কনফিডেন্টলি বলতে পারি আমার পার্টনারের ফেতের জায়গাটা কখনো নষ্ট হওয়ার কথা, কারণ আমি কখনো এভাবে ক্যারিই করিনি নিজেকে। তুমি যেটা বললে যে কখনো রাস্তাঘাটে আমাকে কোনো জায়গায় রিক্সায় ঘুরতেই দেখো না, কারণ আমি 10টা বাজলে বাসার ভিতরে চলে যাই। সো ডিসঅ্যাপয়েন্টিং। আলা এত বড় বাচ্চা কারণ নিয়ে ঘুরতেছে না, এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। মানে বড় ভাই বলো, বাবা বলো, এটা খুব টেনশনে থাকে যে আমার বেশ ঝামেলা কই। নাই তার মানেই ঝামেলা আছে, দেখা যাচ্ছে না, তাইলে কি সমস্যা? কই একটু ভাব নিবা, ওই ঘুরবি না একসাথে। আম্মা এক সময় বলতো যে তোর বয়ফ্রেন্ড নাই কেন, তুই জীবনে প্রেম করিস না কেন, হোয়াটস রং উইথ ইউ? প্রেম করার মতো মানুষ তো লাগবে, এক্স ফ্যাক্টর আলা মানুষ লাগবে, তো যার তার সাথে তো প্রেম করতে পারবো না। আমার তো মানুষটা এরকম লাগবে যাকে 10 জন দেখে মানে বলে যে না ওকে, ইউ চুজ দ্য রাইট ওয়ান। হ্যাঁ, ওরকম কাউকে লাগবে। পার্সোনালিটিটা ওই প্রশ্নে আমি থাকতেই চাই, রিলেশনশিপে কি ধরনের প্যারা সহ্য করছো? আমি ক্লিয়ার হইতে পারি নাই। রিলেশনশিপে কি ধরনের প্যারা সহ্য করছি? সবই ঠিক আছে ভাইয়া। প্যারাটা যেরকম সহ্য করছি সেটা হচ্ছে যে এই যে পার্টনাররা বুঝতে পারে না আমার পার্সপেক্টিভ, অথবা আমি খুব গ্রে টাইপের একটা মানুষ, এটা আমি সবসময় বলি। আমার নট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি কোনো মানে এটা সাদা এটা কালো এটা মানি না। আরে বাপরে। মানি না কেন? কারণ আমি নিজেই তো ফেস করছি, অনেকবার দেখছি যে ধরো আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি নায়িকা হিসেবে, এটা সবার কাছে খুব খারাপ একটা প্রফেশন। আমার ঘরেও নায়িকা। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই খুব ম্যাক্সিমাম মানুষের কাছে খারাপ একটা প্রফেশন। কিন্তু আমি যাদের সাথে কাজ করতেছি, আমি কাজ করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমরা অভিনয় করতেছি, আমরা প্রেমের অভিনয় করতেছি, একটা ছেলের হাত ধরতেছি, কিন্তু আমাদের কো আর্টিস্টের ভেতরে যে সম্মানটা, সবার ক্ষেত্রে কিনা আমি জানি না, আমাদের ক্ষেত্রে যে সম্মানটা সেটা খুবই সুন্দর। তো মানুষের কাছে সেটা ব্ল্যাক হলেও তো আমার কাছে হোয়াইট। রাইট রাইট। এটা তো একটা গ্রে লাইন। আমি নাচ করি, মানুষ বলতে পারে যে নৃত্যশিল্পী কি জানি, নাচের মেয়ে শব্দটাই তো বিচ্ছিরি। আমি তো কথক ডান্স করি, এখানে বাজে জায়গার তো কোনো অপশনই নাই। আমি তো কখনো আমার শরীর দেখায় নাচ করতেছি না, আমার হেড টু টো কভার করা থাকে। আমি একটা আর্টকে রিপ্রেজেন্ট করতেছি। এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট, এর মধ্যে আমি তো গ্রেতে মাখাই গেলাম কেমনে কি? ওকে, খারাপ কাজ বলতেছে মানুষ, কিন্তু সেটা তো আমার কাছে ভালো, তাহলে এটা কিভাবে আমার জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট হইলো? এই সরি, বাইরের প্রসঙ্গে চলে যাচ্ছে। এই যে ধরো তোমরা যারা ক্লাসিক্যাল নাচ শিখছো আর এখন যেটা টিকটকের নাচ দেখি আমরা, মানে হাউ ইউ টলারেট অ্যাকচুয়ালি? উই ডোন্ট টলারেট। বিষয়টা আমরা একদমই ইগনোর করে গেছি। টিকটকে যারা নাচতেছে আমি খারাপ বলতেছি না, অনেক ভালো ভালো ডান্সারদের টিকটক আছে, বাট টিকটকটাকে এবং মানে কিছু মানুষ এটাকে ইউজ করছে নেগেটিভ ওয়েতে, অনেকে প্রফিট করছে। বাট যারা নাচতে পারে না তারা যদি নাচে তাহলে সেটা দেখতে তো বিচ্ছিরি লাগবেই। ইন্টারন্যাশনাল অনেক ডান্সার্স আছে যাদের নাচ আমরা টিকটকে দেখি, রিলে দেখি। প্ল্যাটফর্ম ইউজ করাটা বিষয়, প্ল্যাটফর্মটাকেই নেগেটিভলি এখানটা কালটিভেট করা হয়েছে। মানে যেটা সবকিছুতেই তো তোমার নেগেটিভ পাবলিসিটি অনেক বেশি আগে হবে, যে কোনো একটা বাজে জিনিসের পাবলিসিটিটা বেশি হবে, মানুষ দেখে বেশি।
আমি যদি এখন একটা স্লিভলেস গেঞ্জি পরে নাচি, মানুষ ওটা বেশি দেখবে। আমি যদি একটা সুন্দর পারফরমেন্স দিয়ে, বোরিং দেখবে না, ভালো জিনিস তো কেউ দেখে না। দেখে না। তো ওই জায়গা থেকেই টিকটকটাকে ওইভাবে ক্যাশ করছে কিছু কিছু মানুষ। তাই বলে আমি তাদেরকেও খারাপ বলতে পারি না, তারা মার্কেটিং স্ট্র্যাটেজি কাজে লাগাইছে। আমরা পারি নাই। আমরা পারি নাই, এটা আমার ব্যর্থতা, আমি লিটারালি এটা বলি। ট্রু, আমরা মিলিয়নে দাঁড়ায় আছি, মানুষের 10 মিলিয়ন 50 মিলিয়ন হইছে। এটা আমাদের ব্যর্থতা, আমাদের ইগো, আমাদের মোরাল লাইনের কারণে হয়তো আমরা পারি নাই। দাঁড়াও, টি শার্টটা খুলি। ও না, পুরুষ মানুষের টি শার্ট খুললে কেউ দেখবে না। আজ তুমি এই শর্ট দিলে ভাইরাল হয়ে যেত, আমি শর্ট দিলে দেখবি না। তোমার 10 মিলিয়ন আজকেই হয়ে গেছে, হইতে পারে কিন্তু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে চলেছেন মিম চৌধুরীর সেই নাচ। হাউ ওয়াজ ইউর সিনেমা অ্যান্ড ওয়াই ইউ লেফট? আই লাভ, মানে এখন আই লাভ ইট, আমার খুব ভালো লাগে সিনেমাটার কথা চিন্তা করলে। বাট ব্যাক অ্যাট দ্যাট টাইম, সুপারস্টারের সাথে কাজ, হাউ ওয়াজ ইট? ও মাই গড, তখন আমি কিচ্ছু বুঝি নাই কি করতেছি না করতেছি। প্রথম প্রথম শুট বলো আমাকে একটু। প্রথম সিন ছিল অ্যাক্সিডেন্টের পরের একটা সিন। দ্য ভেরি ফার্স্ট টাইম আই মেট হিম, আই ফেল ইন লাভ উইথ হিম। হি ইজ সো বিউটিফুল। হি ইজ, এই জন্যই মানুষ, আমি জানি না কি বলে না বলে, আগে বলতো। আমি বলছি ভাই আমি নিজের চোখে দেখছি একটা রাজপুত্র। সাকিব খান রাজপুত্র, একটা রাজকুমার, কম বলা হয়। মানে আমরা যে স্বপ্নের রাজকুমার যেটাকে কল্পনা করি, উনি আসলেই এতটা সুন্দর দেখতে। সাকিব খান, আমি তো দেখি সব নায়িকার চেয়ে সুন্দরী। হ্যাঁ, একজন সুন্দর সুপুরুষ এবং নিজেকে সে সবসময় ভাবে ক্যারি করছে। স্টিল না, ওনার সাথে আমার ঠিক 10 বছর পরে দেখা হয়েছে লাস্ট মালয়েশিয়ায়। আমরা 2014-তে সিনেমাটা করছি, লাস্ট ইয়ার আমার সাথে দেখা হলো। লাস্ট ইয়ারও না, 24-এর ডিসেম্বরে আমার সাথে দেখা হয়েছে। আমি ভাইকে বললাম, ভাইয়া ইটস বিন 10 ইয়ার্স আপনার সাথে আমার দেখা হয়েছে, ইউ আর স্টিল দ্য সেম। হাসতেছে, কিছু বলেন না। কি সুন্দর, এক্স্যাক্টলি, উনি এখনো একই রকম আছে এবং ওনার ট্যালেন্টটাকে এখন মানুষ কাজে লাগাচ্ছে। সো আমি যেদিন প্রথম ওনাকে দেখছি, আই ওয়াজ 15 টার্ন, মানে গোয়িং টু টার্ন 16 এরকম। মানে 15 বছর বয়সে তুমি সাকিব খানের নায়িকা? ইয়েস, আমার ফিল্মে গানও ছিল সুইট 16, কারণ আমার জন্মদিনের দিন ফিল্মটা রিলিজ হয়। যে বছর আমি 16 বছরে দেই, পা দেই, 9 মে, আমার মনে আছে। তো মানে ওই বয়সে ফিল্ম স্টার কি জিনিস সেটা আমি বোঝারই কথা না। সাকিব খান, হ্যাঁ, এবং আমি ওনাকে দেখে হা করে তাকাইছিলাম। হি ওয়াজ সো সুইট টু মি। ওকে, মানে বাচ্চার মতো করে করছে তার মানে? মানে বাচ্চা নাকি আমি জানি না, কো-আর্টিস্ট হিসেবে সে আমাকে যথেষ্ট রেসপেক্ট করছে। প্রথম একটা মেয়ে আসছে, কিচ্ছু আসে যায় না, উনি আমাকে খুব রেসপেক্ট করছে। উনি ওনার যে কোনো কো-আর্টিস্টকে যেরকম সম্মান দেয়, সে সেরকম সম্মানটাই আমাকে দিয়েছে। একদম। তুমি তো পিচ্ছি তখন। ওনার কিচ্ছু আসে যায়নি, ওনার কাছে আমি কো-আর্টিস্ট। ক্যা বাত। ঠান্ডা লাগতেছে, ওনার মেকআপ আর্টিস্টকে দিয়ে আমার জন্য শল আনায় দিচ্ছে। ওনার কিন্তু ঠেকা পড়েনি এগুলো কিচ্ছু, কারণ আমি বাঁচি না মরি দেখার বিষয় না। ওনার ছাতার নিচে আমাকে নিয়ে দাঁড়া করাচ্ছে যাতে মাথায় কুয়াশা না পড়ে শুটিংয়ে। উনি ডাবের পানি খাচ্ছে, ওনার ডাবের পানিটাই উনি আমাকে সাথেছে যে তুমি খাবা কিনা, তোমার গরম লাগতেছে কিনা। একটা লোকেশনে শুটিং করতেছে, ওখানে ভীষণ ক্রাউড জড়ো হয়ে গেছে। সে চাইলেই আমাকে ফেলে ওখান থেকে চলে আসতে পারতো। উনি আমাকে হাত ধরে আমাকে সামনে আনছে যাতে কেউ আমার গায়ে হাত না দিতে পারে, এভাবে করে সে আমাকে নিয়ে আসছে সেখান থেকে। হ্যাঁ ভাই, তার প্রতি আমার রেসপেক্ট অন্যরকম। ইভেন আমরা যে মালয়েশিয়া শোটা করতে গেলাম, ওখানে একটা সার্টেন সিচুয়েশন হয়েছিল, পলিটিক্যাল সিচুয়েশন। কেউ একজন একটা দলের নাম বলে ফেলছে শো শেষে, তো এখন এখানে মানে ম্যাসাকার লেগে গেছে। সাকিব ভাই বের হয় নাই, উনি আমাদের 3 জনকে, আমি দেখি ভাবনাপু ছিলাম, আমরা পারফর্ম করতে গেছি, আমাদের 3 জনকে সাথে না নিয়ে এসে বের হবে না। ওনার কোনো দরকার নেই, উনি চলেই যেতে পারতো। এই কথা কোনোদিন মিডিয়াতে আসবে না। বাট হাউ বিগ হি ইজ মেন্টালি। উনি চাইলে তোমরা কিভাবে যাবে, আসো আমার সাথে, আসো আমার সাথে। ওনাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে অর্গানাইজার, উনি আমাদেরকে ছাড়া যাবে না। পরে অর্গানাইজার বলছে ওনাদের গাড়ি আছে, ব্যবস্থা আছে, আপনি আগে বের হন, আমরা ওদেরকে বের করতেছি। উনি স্টিল যাবে না। ইভেন যখন আমরা হোটেলে এসে পৌঁছাইছি, নক করে জিজ্ঞেস করছে যে আমরা হোটেলে পৌঁছাইছি কিনা। মাই গুড গড। ভাইয়া, মানুষ কিন্তু মানে আল্লাহ তাআলা কিন্তু রিজিক এমনি এমনি দেয় না, মন যদি না থাকে। বাইরের মানুষ যে যতই বলুক, আমি এটা মানি। আমি কোনোদিন শুনি নাই কারো মুখে, এটা কেউ কোনোদিন বলবেও না। হাউ গুড হিউম্যান বিংস। হ্যাঁ, কত বড় বড় স্টার, মানে সিনেমা লেভেলে না, আরো এসে টিভি সেলিব্রিটিদের স্টারদেরকে দেখছি চোখের সামনে, ফিরেও তাকায় না তুমি কে কি। বা একটা নতুন মেয়ে বসলে যেই ডমিনেট করার ট্রাই করে, ধারের কাছে নাই উনি এগুলার। হি ইজ ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড, ওনার দরকার নাই তো। রাইট, কারণ সাকিব খান 1 থেকে শুরু, পরে 100 থেকে অন্য কাউন্টিং শুরু হয়। এক্স্যাক্টলি। বাট আমি খুব অবাক হয়েছি ওনার সাথে। হ্যাঁ, এই বিষয়গুলো অনেকে জানেন এবং আমি খুব প্রাউডলি বলি।
আমি এটা বলছি না যে সে আমাকে প্রায়োরিটি দিছে, He's that human being. হ্যাঁ উনি আমি ব্যক্তি মিমকে প্রায়োরিটি দেয় নাই, উনি ওনার কো আর্টিস্ট বা ওনার আশেপাশে যারা থাকে তাদেরকে প্রায়োরিটি দিছে। উনি সবাইকে সম হিসেবেই দেখে। রিসেন্ট একটা ইন্টারভিউতেও উনি মেবি বলছিল যে নাটকের নায়িকা সিনেমার নায়িকা বলে তো কিছু নাই, নাটকের অভিনয় শিল্পী সিনেমার অভিনয় শিল্পী সবাই সমান অভিনয় করছে, রাইট। তাই না? জায়গাটা তো ওরকমই। বাহ, রোমান্টিক সিন কেমন ছিল সাকিব খানের সাথে? কেমন জানি ছিল, ভেরি নার্ভাস। আমি এই সম্পর্কে মানে তুমি চিরো ভাই থেকে হঠাৎ করে আবার বলছো রোম্যান্স করতে, কেমন ছিল বিষয়টা? খুব অকওয়ার্ড ছিল, বাট এখন আমি খুব হ্যাপি যে আমি লাইফে মানে একটা সিনেমা করেছি। সরে আসা যেটা পয়েন্ট বলতেছিলাম, সরে আসার কারণ হচ্ছে তখনকার সিনেমার যে ইট ওয়াজ ম্যাসিভ হিট, ইট ওয়াজ আ ম্যাসিভ হিট, মানে এখনো মানুষজন দেখায় এরকম। এবং আমাকে ওই মুহূর্তে আরো 8 থেকে 10টা সিনেমার অফার পাঠানো হয়েছে সিনেমা রিলিজ হওয়ার আগেই। নাচের মেয়ে, লম্বা, অল্প বয়স্ক, হয়তো দেখতে সুন্দর, অভিনয় টুকটাক পারি। নিজের সম্পর্কে তার কোনো ইয়ে নাই। আমার কাছে আমার ল্যাকিংসি তো ধরা পড়বে ভাইয়া। অ্যাক্টিং মোটামুটি জানি, চোখ টোক কাজ করে, নাচতে শিখছি যেহেতু, চোখ টোক কাজ করে। এবং আমার ফিল্মের ডাবিং আমি নিজে করছি, ফার্স্ট ফিল্মের ডাবিং আমাকে করাইছে। তো সেখান থেকে অনেকগুলো ফিল্মের অফার আসে, কিন্তু তখনকার যে কালচারটা এফডিসির একটা, ব্যাক ইন 2013-14 রিলিজ হয় মুভি, কালচারটার সাথে আমি খাপ খাওয়াইতে পারিনি। ওকে। কারণ আমি আসছি শিল্পকলা একাডেমির ফ্লোরে রিহার্সাল করা একটা মেয়ে, সেখান থেকে হঠাৎ করে এফডিসির যে একটা কালচার, আমি কোনোভাবেই খাপ খাওয়াইতে পারিনি। ওকে। যার কারণে আর কি সিনেমা করা হয়নি পরবর্তীতে। সো নেক্সট কি কোনো চিন্তা আছে যদি গুড? হ্যাঁ, আমার কাছে অফার 2-3টা আসছে, কিন্তু আমি বলছি যে ভাই আমি যদি সিনেমা আবার করি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি জানি না আমি যোগ্য কিনা। আমি যার সাথে কাজ করে আসছি আগে, আমার লাস্ট কাজটা, আমি তার সাথে আবার পরবর্তীতে ফার্স্ট কাজটা করতে চাই। যদি সেটা কখনো হয় হবে, না হবে। নায়িকা সংকট তো চলছেই আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে। আমাদের টেলিভিশন নাটক নিয়ে আমি একটু কথা বলতে চাই, যদি মতামত দিতে অস্বীকার না করো, যে নাটকের ধরনের মধ্যে অনেক চিপ ব্যাপার আসছে না? অবশ্যই। এতে কি আর্টিস্টরা কোনোভাবে দায়ী? এক পর্যায়ে দায়িত্ব। যুগটা তো ভাইরালের চলে আসছে, যুগটা তো আর মানে একটা কোয়ালিটিফুল কন্টেন্টের আসে নাই। আগে মানুষ নাটক দেখতো নাটকের কোয়ালিটি দেখে, এখন মানুষ নাটক দেখে নাটকের ভিউ দেখে, এবং কাস্টও করা হয় ভিউ দেখে। ডিরেক্টর বলো, রাইটার বলো, আর্টিস্ট বলো। এখন 1 কোটি মানুষ একটা নাটক দেখলো মানে 1 কোটি মানুষ ওই নাটকে সাপোর্ট করলো, তার মানে ওই নাটকই হইতে বাধ্য বাজার নীতি অনুযায়ী। ডিমান্ড থাকলে সাপ্লাই হইতে হবে। বাধ্য না হইলেও আমাদের যে মেন্টালিটি, সেটা হচ্ছে যে ব্যবসা করাইতে হবে, তো ভিউ মানে টাকা আসতেছে। এখন আমি একটা গল্প, আমাকে সবাই বলছে তুমি গ্রামের নাটক কেন করো? আমি বললাম তোমরা আমাকে দাও, শহরের নাটক দাও, আমি করতেছি। দিচ্ছ না তো, তাহলে আবার এই কোয়েশ্চেন কেন করতেছো? কিন্তু চলে তো গ্রামের নাটকই আসলে। নাটক বিগ বাজেট মানে অল্প বাজেট সবই শুনতেছি, আমি অল্প বাজেটের কাজ করি। ওকে ফাইন, তুমি আমাকে একটা বিগ বাজেটের নাটকে কাস্ট করে দেখো, তুমি তো সেটা করবা না, তুমি তো সেই রিস্কটা নিবা না। অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার, তোমার যদি সেই ব্যাকবোনটা না থাকে, তাহলে তুমি কিভাবে আমাকে কোয়েশ্চেনটাই বা করো? মোবাইলের নায়িকা বলতেছে, সবাই তো মোবাইলে এখন কাজ করতেছে, এখন তো সবাই মোবাইলে। গ্রামের ছাড়া এখন তো আর কিছু চলে না আসলে। না, পারিবারিক নাটক অথবা গ্রামীণ নাটক 2-3টা হিট হয়েছে, অন্যান্য টাইপের নাটক ওটা হিসেবের মতো ধরে না। হ্যাঁ, তো চিপনেসটা তো এই কারণেই আসছে ভাইয়া। এখন ধরো ট্রেন্ডের সাথে তো গা ভাসায় দিচ্ছি আমরা। আবার এটা তো প্রফেশনও, তোমার তো ডেট বিক্রি করতেই হবে। হ্যাঁ, না আমাকে যেরকম রিসেন্টলি অনেকেই বলতেছে যে তুমি গ্রামের নাটক কেন করতেছো, তুমি একটা আর্টিস্টের সাথে কেন কাজ করছো? আমি বলছি ভাই, আমি তো এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি। হ্যাঁ, আমার তো টাকা আর্ন করতে হবে, আমার তো চলতে হবে। তোমরা যে কথা বলতেছো যে মানে সারা বছরে একটা প্রজেক্টের জন্য আমি ওয়েট করব, ফাইন, আমি ওয়েট করতে রাজি আছি যদি আমি ফাইন্যান্সিয়ালি অতটা ফ্রি থাকতাম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকলে আমার টাকা আর্ন করার দরকার নেই, আমি কাজের জন্য কাজ করতেছি। আমি সারা বছর স্যান্ডেল ঘেসে ঘেসে একটা কাজের জন্য ওয়েট করতাম, সেটা করা আমার পক্ষে সম্ভব না। একটা বাজে জায়গায় কথা বলি, সবাই বলে ভিউয়ের জন্য প্রত্যেকটা স্টারই এখন নিজেদের সোশ্যাল মিডিয়া মেনটেন করে। আমি তোমার মিডিয়া মেনটেন করা দেখি নাই, কেন বলো তো?
না টিকটকে, না ফেসবুকে, না না ইনস্টাগ্রামে? না, আমার ইনস্টাগ্রাম একটা জায়গা, নিজস্ব পছন্দের জায়গা। আমি সেটা নিজের মতো করে যতটুকু অর্গ্যানিক ওয়েতে মানুষ পছন্দ করে আমি নিজের যেটা ভালো লাগে সেটা পোস্ট করি। কত ভিউ আসবে সেটা চিন্তা করি না। জানি না ভাইয়া, কখনোই আমি নিজেকে সোশ্যাল মিডিয়াতে এত স্মার্ট মনে করি নাই, এবং সোশ্যাল মিডিয়া যে এতটা ইম্প্যাক্ট ফেলবে আমার আর্টের ক্ষেত্রে সেটা আমি কখনো চিন্তা করি না। বাট ইট ইজ নাওএডেজ। হ্যাঁ, ইট ইজ। কারণ লাস্ট আমি তোমার একটা পোস্ট দেখলাম যে একটা 21শে পদক নিয়ে তুমি কথা বলতেছো। উইল ইউ এগ্রি টু টক অ্যাবাউট ইট? ইয়েস, আই উইল। প্রতিবাদ করেছো দেখলাম একটা। হ্যাঁ, প্রতিবাদের জায়গাটা এরকম খুবই মানে নিজের কাছেই খারাপ লাগে যে আমাদেরই একজন সহশিল্পীকে নিয়ে এভাবে বলতে হচ্ছে। প্রথমত নিজের কাছে একটু লজ্জা লাগে। কেন লাগে? যে সে অবশ্যই গুণী, সে অবশ্যই যোগ্য, কিন্তু তার থেকেও বেশি যোগ্য মানুষজন আছে। জায়গাটা ওই জায়গায় যে আমার সমবয়সী একজন 21শে পদক পাচ্ছে বা আমার থেকে একটু সিনিয়র পাচ্ছে, আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। বাট প্রবলেমটা ওই জায়গায়, তাকে যারা তৈরি করেছে তারা এখনো বাংলাদেশে বেঁচে আছে, জীবিত। আমাকে যদি এখন ধরো আমার গুরুর সামনে আমাকে সম্মাননা দিচ্ছে, আমি সেই সম্মাননা কিন্তু নিতে পারবো না। নাইদার মি। হ্যাঁ, নাইদার। আর দেবাশিস দা কোন স্টেজে থাকলে আমি উঠি না, নিচে বসে থাকি। আমাকে দিলে আমি নিতে পারবো না, সেটা আমার ব্যক্তি জায়গা থেকে। তো সেটা কিভাবে জাস্টিফাইড হয় আমাকে বলো? হতেই পারে সে অবদান রেখেছে, কিন্তু তার থেকেও অনেক বেশি অবদান রাখা মানুষ আছে যাদেরকে এখনো মূল্যায়ন করা হয়, যাদেরকে মূল্যায়ন করা হয়নি। তো আমি তাদেরকে বাদ দিয়ে তোমাকে কিভাবে কংগ্রাচুলেট করি? আমি ব্যক্তি মানুষটাকে চিনি না, একজন নৃত্যশিল্পী হিসেবে চিনি। শি ইজ এ ভেরি গুড ডান্সার, সে কাজ করছে, ভালো কাজ করছে। তার থেকে এরকম আরও 10 গুণ 20 গুণ ভালো কাজ করে আসা মানুষেরা আছে যারা সেই সম্মাননাটা পায় নাই। আমি তার জন্য ক্ল্যাপ দিয়ে অন্যদেরকে অসম্মান করতে পারবো না। আমার প্রতিবাদটা ওই জায়গায়। তোমার কি কোথাও মনে হয় যে আমাদের বাংলাদেশের ছেলেদের বদলের দরকার আছে? কোথায়? মেয়েদের ক্ষেত্রে আমি জানি না, মেয়েদের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছো না দেখে বলছি না। বেসিক লাইফ স্কিল শেখা খুব জরুরি ছেলেদের। এরকম আমাদের রান্না বান্না করা, ঘর গোছানো, ছেলেদের এগুলো জরুরি। তার নিজের জন্য জরুরি, পরবর্তী লাইফের জন্য জরুরি। কারণ আমরা যে এরকম ইকোনমিক্যাল সিচুয়েশনে লাইফ লিড করতেছি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কাজ করে খাওয়া লাগবে আগামী কয়েক বছরে। বাইরের দেশের মতোই গৃহিণী ঘরে থাকবে আর হাজব্যান্ড কাজ করে আসবে, ওইভাবে জীবন চলবে না, শান্তিতে চলবে না। তখন যেটা হবে যে ওয়াইফ যদি বাসায় না থাকে, তাকে সাপোর্ট করার জন্য বা নিজের ঘরটাকেও গুছায় রাখা যায়, যে রান্না যে একটু করা যায় নিজের জন্যই। এগুলোকে তো আমরা মেয়েদের কাজ হিসেবে দেখে এসেছি। এটাই বললাম, এটা বেসিক লাইফ স্কিল। বিদেশে গেলে যখন পড়াশোনা করতে যাচ্ছে তখন কে করে খাওয়ায়? কেউ তো করে খাওয়ায় না। সেটার জন্য অ্যাটলিস্ট শিখুক। মা অসুস্থ হয়ে গেলে বাসায় হঠাৎ করে একদিন নিজে যাতে খেতে পারে, খাওয়াইতে পারে সবাই, সেটার জন্য অ্যাটলিস্ট শিখুক। আমার বাসা সবাই জানে, আমাদের এই জন্য কোনো ইস্যু হয় না। কেউ কারোর জন্য বসে থাকি না। সে আসলে রান্না করলে তারপর খাবো। বাবার ক্ষেত্রেও না, মার ক্ষেত্রেও না, ভাইয়ের ক্ষেত্রেও না, আমার ক্ষেত্রেও না। কোনো একটা পরিবারে কাজের হিসেবটা বলো তো, যে তোমার কি মনে হয় যে মেয়েদের বা ছেলেদের অড জব করা, রেস্টুরেন্টে কাজ করা, এই জিনিসগুলো বাংলাদেশের জন্য কতটুকু ঠিক বা ঠিক না? আমাদের বাংলাদেশে স্যালারি সিস্টেমটা তো খুব মেসড আপ। আমি তো মানে নিজে নিজে এক্সপিরিয়েন্স করতে গিয়ে দেখলাম যে ছোটো ভাই যখন ইন্টার পাস করলো, বসে আছে আইএলস করতেছে, বা অন্যান্য বন্ধুরা, ভাবলো একটা পার্ট টাইম জব করি। গিয়ে দেখলো খাজনা থেকে বাজনা বেশি। পার্ট টাইম জব করতেছে ঠিকই, কিন্তু যে কষ্টটা করতেছে ওরকম টাকা তো পাচ্ছে না। আমাদের এখানে তো আওয়ারলি সিস্টেম না, ডে সিস্টেম না, মান্থলি সিস্টেম। মান্থলি সিস্টেমে তো পোষায় না ছেলেপেলেদের। করা উচিত ওই যে আবার একই কথা, কাস্টমার সার্ভিসে কাজ করলে বেসিক লাইফ স্কিল শিখবে। অল্প বয়স থেকে যদি কাজ করে তাহলে কনভারসেশন কীভাবে হোল্ড করতে হয়, একটা মানুষের সাথে কীভাবে ডিল করতে হয়, সোশ্যাল অ্যাংজাইটি দূর হবে। কিন্তু সেটার স্কোপটা তো নাই, পরিস্থিতিটা নাই তো। আবার ধরো আমি যদি তোমাকে এসে বলি, আমি ইন্টার পাস করা একটা মেয়ে, যে আমাকে একটা কাজ দেন, তুমি তো বলবো ইন্টার পাস করছো কি দেবো, যা অনার্স টনার্স শেষ করে এসো। যদি না হাতের কাজ পারে, মেন্টালিটি তো এই জায়গায় আছে। কিন্তু হাতের কাজ পারলে তো আবার তার জন্য লাইফটা ডিফারেন্ট। হাতের কাজ বলতে এনিথিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, বিদ্যুতের লাইন বলো, সেটা করে কয়জন, শিখে কয়জন, বা শেখায় কয়জন? এটা বড় অদ্ভুত না? দেখবে ঘড়ি সারার লোক নাই, সব ঘড়ি পড়ে আছে। মোবাইল ফোন সারার জন্য মানুষের টেকনিক্যাল লোকজন নাই তো আমাদের দেশে কোথাও নেই। মানে এবং এটাকে খুব মানে ছোট প্রফেশন হিসেবে দেখে, খুব নিচু করে দেখে। তো মিস্ত্রি, প্লাম্বিং এর কাজ জানলে মিস্ত্রি, গাড়ির কাজ জানলে মিস্ত্রি,
ইলেকট্রিক্যাল কাজ জানলে মিস্ত্রি, অলসো সবচেয়ে বেশি কাজের সুযোগ এই একদম। এবং জায়গাতে। বিদেশের মতো জায়গায় সবাই কিন্তু নিজের বাসার বাতি নিজেই ঠিক করে, নিজের গাড়ি নিজেই ঠিক করে, যদি না অনেক বড় কোনো অসুবিধা হয়, রাইট। তাই না? নিজের বাসার ওই পানির কল নষ্ট হয়েছে নিজেরাই ঠিক করে। এই জন্যই ওরা আমাদের থেকে অনেক আগায় আছে ভাইয়া। এটাই তো, আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট। আমি রিলেশনশিপ নিয়ে জানতে চাই, তোমার অবজারভেশন কি যে এখনকার রিলেশনশিপের সমস্যাগুলো কোথায় আসলে, এন্ড ভাঙতেছে কেন এত বেশি? আমরা রিলেশনশিপটাকে রিলেশনশিপ হিসেবে নিচ্ছি না তো, যে এটা যে একটা কমিটমেন্টের জায়গায়, একটা মানুষের সাথে আরেকটা মানুষের থাকা, এই জায়গাটাতে নাই তো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আসি, ভালো কথা, আমাদের অপশন অনেক বেশি হয়ে গেছে। ওকে। অপশন অনেক বেশি হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আচ্ছা আমার সাথে বনতেছে না, ওকে ফাইন, আমি অন্য জায়গায় বেটার চুজ করি, উইচ ইজ গুড। তুমি তোমার জন্য অবশ্যই বেটার চুজ করবা, কিন্তু যখন তুমি একবার চিন্তা করে একটা রিলেশনশিপে যাচ্ছ, তখন যতক্ষণ পর্যন্ত না তুমি পারতেছো ততক্ষণ পর্যন্ত তোমার টিকায় রাখা উচিত, চেষ্টা করা উচিত। এবং ভাঙার আরেকটা কারণ হচ্ছে আমরা মেয়েরা এখন অনেক বেশি স্বাধীন তো, মাথা বেশি খুলে গেছে, কুবুদ্ধিও ঢুকছে অনেক। দুইটা মানুষ, ওই যে যেটা তুমি বললা যে এইভাবে যদি উপরের দিকে না ওঠার চেষ্টা করে তাহলে তো হবে না। আই লাভ ইউ বলছি, রিলেশনশিপ হয়ে গেছে, ফাইন, চলবে, এভাবেই চলবে, আমি যেরকম আছি এরকম থাকলেই চলবে। নিজেকে ইমপ্রুভ করো। তুমি নিজেকে ইমপ্রুভ করলে তোমার পার্টনার তাকে নিজেকে ইমপ্রুভ করে তোমার সাথে কম্পিটিশনে আগাবে, হেলদি কম্পিটিশনে, দুজনের লাইফ বেটার হবে। বছরে একবার ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দেওয়া যদি তুমি মনে করো যে অনেক কিছু উদ্ধার করে ফেলছো, সবচেয়ে বড় বোকামি। প্রতিদিন অ্যাপ্রিসিয়েট করো, যখন সুযোগ পাও মনে পড়ে তখনই একটা ফুল কিনে নিয়ে আসো না, কয় টাকাই দাম। একটা মেয়ের ক্ষেত্রে একটা ছেলেকে অ্যাপ্রিসিয়েট করো, খালি ওর থেকে নিয়েই যাবা আমার এটা লাগবে সেটা লাগবে ওটা লাগবে, তারও তো অনেক কিছু লাগে, তাকে একটা ছোট্ট জিনিস গিফট করে দেখো না। মেয়েরা কখনো ছেলেদের ইমোশনাল বন্ডেজ বা ইমোশনাল নিড বোঝে? বোঝে, কিন্তু ছেলেরা অ্যালাউ করে না সেটা। ম্যাক্সিমাম সময় ইগোর কারণে ছেলেরা অ্যালাউ করে না। vulnerable ছেলেরা ইউজুয়ালি হতে চায় না, এবং যে মেয়েটা বোঝে তখন ছেলেগুলো ভয় পেয়ে যায়, সে আমার বেশি উইক পয়েন্টটা ধরে ফেলছে। খুব কম সংখ্যক ছেলেরা সেটা অ্যাপ্রিসিয়েট করে, ম্যাক্সিমাম ছেলেরাই ভয় পায় বা ইগোর জন্য ডিনাই করে বসে। হচ্ছে ওটা তো খুব জরুরি, যখন একটা ছেলে ভেঙে পড়ে সে খুব একটা কাঁধ চায় কোথাও,